আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ তৌহিদ। দিগন্ত সংবাদে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ তৌহিদ। শুরুতেই ওশান আর্থ শিরোনাম। জলবায়ু পরিবর্তনই এমন বিপর্যয়ের প্রধান কারণ বলে চিহ্নিত হয়েছে, আর তাই এর ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে $15,000 কোটি সহায়তা দরকার। সেই সাথে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এরপরও বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে ঘূর্ণিঝড় আইলা, নার্গিস। ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর। প্রশ্ন উঠেছে আমাদের দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিয়ে। মোহাম্মদ তৌহিদ, দিগন্ত নিউজ ডেস্ক। চট্টগ্রামে প্রশাসনের সহযোগিতায় অবাধে এই ব্যবসা চলছে এমন অভিযোগ উঠেছে। মোহাম্মদ তৌহিদ, দিগন্ত নিউজ ডেস্ক। যমুনার স্রোত বিধৌত এই জমিদার বাড়িটি সরকারি আওতাভুক্ত হলেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। মোহাম্মদ তৌহিদ, দিগন্ত নিউজ ডেস্ক। রজনীকান্ত সেনের বাড়িটি সংস্কারে প্রশাসন উদ্যোগ নেবে, এমনই প্রত্যাশা সংস্কৃত প্রেমীদের। মোহাম্মদ তৌহিদ, দিগন্ত নিউজ ডেস্ক। আসসালামু আলাইকুম। দিগন্ত সংবাদে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ তৌহিদ। শুরুতেই ওশান আর্থ শিরোনাম। মিয়ানমারের সম্মতি পেলেই কুনমিং থেকে চট্টগ্রাম যোগাযোগ তৈরিতে একমত হয়েছে চীন ও বাংলাদেশ। তদারকির অভাবে বেশি শ্রমিক অসন্তোষ ঘটে, বাজার মূল্য বিবেচনায় নতুন বেতন কাঠামোর তাগিদ। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের নামে সরকার পক্ষপাতমূলক আচরণ করছে, গয়েশ্বরের অভিযোগ। এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নে 24,000 কোটি টাকার এসএমই ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক। শুনছিলেন ওশান আর্থ শিরোনাম। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বর্তমান বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকদের নতুন বেতন কাঠামো তৈরির তাগিদ দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি। সংসদ ভবনে বৈঠক শেষে কমিটির সভাপতি মোহাম্মদ ইসরাফিল আলম আরও জানান, শুধুমাত্র পর্যবেক্ষণ ও পরিদর্শনের অভাবেই সবচেয়ে বেশি শ্রমিক অসন্তোষ ঘটে থাকে। আবু বকরের ক্যামেরায় বিস্তারিত নাহিদ শিউলি রিপোর্টে। নাহিদ শিউলি, দিগন্ত টেলিভিশন, ঢাকা। আইনের শাসন আর নীতি কথা বললেও সরকার দেশে বিদেশে নীতিহীনতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এই অভিযোগ করেন। আইনের শাসন প্রতিষ্ঠায় তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা না করে দায়ীদের বিচার দাবি করেন তিনি। বিস্তারিত জুনায়েদ আলী সাকির রিপোর্টে। দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এবং বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সহ সারা দেশে বিএনপি নেতাকর্মী। জুনায়েদ আলী সাকি, দিগন্ত টেলিভিশন, ঢাকা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে 24,000 কোটি টাকার এসএমই ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার সকালে বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান গভর্নর ডক্টর আতিউর রহমান। লক্ষ্য বাস্তবায়নে বেসরকারি ব্যাংকের সহায়তাও চেয়েছেন গভর্নর। মঞ্জুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আলমগীর হোসাইন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে আলমগীর হোসাইন, দিগন্ত টেলিভিশন, ঢাকা। দিগন্ত সংবাদে এবার নিচ্ছে আইএফআইসি ব্যাংক বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। সরকারকে নাজেহাল করতে বিরোধী দল নানামুখী চক্রান্তে নেমেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ। এবং জামাত নেতাদের বিরুদ্ধে মামলা, এই মামলা উদ্দেশ্যমূলক, জামাতের মন্তব্য। বিরতির পর স্বাগত দিগন্ত সংবাদে। বিএনপির সংসদে ফেরাকে স্বাগত জানিয়েছে ব্রিটেন সরকার। রবিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স। ব্রিটিশ হাইকমিশনার আরও বলেন, বিএনপি সংসদে গিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করবে, এমনটাই আশা করছে ব্রিটেন। এ সময় বিএনপি সহ সভাপতি শমশের মুবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়া দুদেশের মধ্যে বিবাদমান বাণিজ্য বৈষম্য কমিয়ে আনার আহ্বান জানান। আরও একবার নিচ্ছি আইএফআইসি ব্যাংক বিরতি, ফিরে এসে থাকছে।
আফগানিস্তানের হেলমান্দ ও খোস্ত প্রদেশে বোমা বিস্ফোরণে 12 জন নিহত, আহত 11। এবং মিরপুর টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ। বিরতির পর আরও একবার স্বাগত দিগন্ত সংবাদে। আফগানিস্তানের হেলমান্দ ও খোস্ত প্রদেশে বোমা বিস্ফোরণে অন্তত 12 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 11 জন। হতাহতরা সবাই বেসামরিক নাগরিক। হেলমান্দ প্রদেশে সেনাবাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে প্রথম হামলাটি চালানো হয়। আত্মঘাতী ওই হামলায় 10 জন মারা যায়। অন্যদিকে একই প্রদেশের গেরেশ জেলায় আরও একটি বিস্ফোরণে আহত হয় 7 জন। এছাড়া খোস্ত প্রদেশে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে 2 জন নিহত ও 4 জন আহত হয়। অধিকৃত পশ্চিম তীরের যে কোনো জায়গায় ইসরায়েলি বসতি স্থাপনকে অবৈধ বলে ঘোষণা করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সেই সাথে এ কাজ বন্ধ করার উপরও জোর দেন তিনি। পশ্চিম তীরের রামাল্লার কাছে ইহুদি বসতি স্থাপন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। জেরুজালেম, ফিলিস্তিন ও ইসরায়েল দু রাষ্ট্রেরই রাজধানী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাদের সাথে বৈঠক করতে বান কি মুন বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জর্জ মিচেলের ইসরায়েল সফরের কথা রয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে 2 ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া 3 দিনের কর্মবিরতির প্রথম দিন সফলভাবে শেষ হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ এয়ারওয়েজ কেবিন ক্রু ঐক্যজোট। তাদের মতে কর্মবিরতির প্রথম দিন প্রায় 80% কেবিন ক্রু এই কর্মসূচিতে অংশ নেয়। এদিন আকাশে ওড়েনি 250 পূর্ব নির্ধারিত ফ্লাইট। হিথ্রো বিমানবন্দরের কাছে প্রতিবাদ র্যালিতে অংশ নিয়েছে প্রায় 2 শতাধিক কেবিন ক্রু। এদিকে ভাড়া করা বিমান ও জরুরি ভিত্তিতে প্রশিক্ষিত জনবল দিয়ে প্রায় 65% যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে ব্যবস্থা নিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ। চাকরির নিশ্চয়তা ও বেতন বাড়ানোর দাবিতে গত 13 বছরের মধ্যে এই প্রথমবারের মতো কর্মবিরতি পালন করছে ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রুরা। খেলার খবরের মধ্য দিয়ে শেষ করছে দিগন্ত সংবাদ। তবে যাবার আগে ওশান আর্থ শিরোনামগুলো আরও একবার শেষ করছি দিগন্ত সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ তৌহিদ। শুরুতেই ওশান আর্থ শিরোনাম। শিগগিরই যুদ্ধাপরাধীদের বিচার শুরু, শেষ হবে পিলখানা হত্যাকাণ্ডের বিচারও চট্টগ্রামে প্রধানমন্ত্রীর ঘোষণা। যুদ্ধাপরাধ ইস্যু প্রতীকী নয়, বিচার হবে পূর্ণাঙ্গ, বললেন আইনমন্ত্রী। স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিয়েছে সরকার, অভিযোগ বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান। শুনছিলেন ওশান আর্থ শিরোনাম। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। শিগগিরই যুদ্ধাপরাধীদের বিচার করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে পিলখানা হত্যাকাণ্ডের বিচার শেষ করার কথাও জানালেন তিনি। প্রধানমন্ত্রী চট্টগ্রামের হালি শহরে সেনাবাহিনীর আর্টিলারি কোরের দরবারে সেনা সদস্যদের উদ্দেশ্যে এসব কথা বলেন। চট্টগ্রাম ব্যুরো থেকে গোলাম মাওলা মুরাদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস হোসেন। যুদ্ধাপরাধী ইস্যুতে কোনো প্রতীকী নয়, বরং পূর্ণাঙ্গ বিচার করবে সরকার, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দেয়া বক্তব্য, সরকার যুদ্ধাপরাধীদের প্রতীকী বিচার করবে, তা নাকচ করে দেন আইনমন্ত্রী। বিস্তারিত রুহুল আমিন তুহিনের রিপোর্টে। রুহুল আমিন তুহিন, দিগন্ত টেলিভিশন, ঢাকা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিয়েছে সরকার, এমন মন্তব্য করে বিএনপি নেতারা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কথা বলেছেন। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতারা এ ইঙ্গিত দেন। আরও জানাচ্ছেন এনামুল হক। এনামুল হক, দিগন্ত টেলিভিশন, ঢাকা। মেয়ে বিয়ে দেবার প্রস্তাব অস্বীকার করায় রাজধানীর বারিধারায় কালাচাঁদপুর এলাকায় সকালে 2 যুবকের গুলিতে স্ত্রীসহ সাদিকুর রহমান নামের এক নার্সারি ব্যবসায়ী নিহত হয়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে নির্বিঘ্নে পালিয়ে যেতে সক্ষম হয় হত্যাকারীরা। দেখুন মহিম মিজানের রিপোর্ট। মহিম মিজান, দিগন্ত টেলিভিশন, ঢাকা। এবার স্বাধীনতার মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন অগ্নিঝরা মার্চ। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে
উঠেছে সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। ৭১-এর ২৪শে মার্চ দেশের রাজনৈতিক উদ্বেগ অস্থিরতার তুঙ্গে ওঠে। একদিকে চলছে সেনা শাসক ও রাজনৈতিক নেতাদের আলোচনা, আর অন্যদিকে চলছে নির্বিচারে গণহত্যা। সর্বত্রই উদ্বেগ আর উৎকণ্ঠা। আরও জানাচ্ছেন জাবালুন নূর। দিগন্ত টেলিভিশন। দিগন্ত প্রাইম টাইম এবার নিচ্ছে আইএফআইসি ব্যাংক বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। স্বাধীনতার পর দেশের প্রতিরক্ষা নীতিতে বরাবরই উপেক্ষিত থেকেছে ভূ রাজনীতি, সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত। এবং পোল্ট্রি শিল্পের পুনর্বাসনের জন্য বাজেটে বরাদ্দ থাকবে জানালেন অর্থমন্ত্রী। শিল্পকে বীমার আওতায় আনার আহ্বান খাদ্যমন্ত্রীর। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ তৌহিদ। শুরুতেই ওশান আর্থ শিরোনাম। শিগগিরই যুদ্ধাপরাধীদের বিচার শুরু, শেষ হবে পিলখানা হত্যাকাণ্ডের বিচারও চট্টগ্রামে প্রধানমন্ত্রীর ঘোষণা। যুদ্ধাপরাধ ইস্যু প্রতীকী নয়, বিচার হবে পূর্ণাঙ্গ, বললেন আইনমন্ত্রী। স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিয়েছে সরকার, অভিযোগ বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান। শুনছিলেন ওশান আর্থ শিরোনাম। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। শিগগিরই যুদ্ধাপরাধীদের বিচার করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে পিলখানা হত্যাকাণ্ডের বিচার শেষ করার কথাও জানালেন তিনি। প্রধানমন্ত্রী চট্টগ্রামের হালি শহরে সেনাবাহিনীর আর্টিলারি কোরের দরবারে সেনা সদস্যদের উদ্দেশ্যে এসব কথা বলেন। চট্টগ্রাম ব্যুরো থেকে গোলাম মাওলা মুরাদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস হোসেন। যুদ্ধাপরাধী ইস্যুতে কোনো প্রতীকী নয়, বরং পূর্ণাঙ্গ বিচার করবে সরকার, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দেয়া বক্তব্য, সরকার যুদ্ধাপরাধীদের প্রতীকী বিচার করবে, তা নাকচ করে দেন আইনমন্ত্রী। বিস্তারিত রুহুল আমিন তুহিনের রিপোর্টে। রুহুল আমিন তুহিন, দিগন্ত টেলিভিশন, ঢাকা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিয়েছে সরকার, এমন মন্তব্য করে বিএনপি নেতারা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কথা বলেছেন। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতারা এ ইঙ্গিত দেন। আরও জানাচ্ছেন এনামুল হক। এনামুল হক, দিগন্ত টেলিভিশন, ঢাকা। মেয়ে বিয়ে দেবার প্রস্তাব অস্বীকার করায় রাজধানীর বারিধারায় কালাচাঁদপুর এলাকায় সকালে 2 যুবকের গুলিতে স্ত্রীসহ সাদিকুর রহমান নামের এক নার্সারি ব্যবসায়ী নিহত হয়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে নির্বিঘ্নে পালিয়ে যেতে সক্ষম হয় হত্যাকারীরা। দেখুন মহিম মিজানের রিপোর্ট। মহিম মিজান, দিগন্ত টেলিভিশন, ঢাকা। এবার স্বাধীনতার মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন অগ্নিঝরা মার্চ। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। ৭১-এর ২৪শে মার্চ দেশের রাজনৈতিক উদ্বেগ অস্থিরতার তুঙ্গে ওঠে। একদিকে চলছে সেনা শাসক ও রাজনৈতিক নেতাদের আলোচনা, আর অন্যদিকে চলছে নির্বিচারে গণহত্যা। সর্বত্রই উদ্বেগ আর উৎকণ্ঠা। আরও জানাচ্ছেন জাবালুন নূর। দিগন্ত টেলিভিশন। দিগন্ত প্রাইম টাইম এবার নিচ্ছে আইএফআইসি ব্যাংক বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। স্বাধীনতার পর দেশের প্রতিরক্ষা নীতিতে বরাবরই উপেক্ষিত থেকেছে ভূ রাজনীতি, সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত। এবং পোল্ট্রি শিল্পের পুনর্বাসনের জন্য বাজেটে বরাদ্দ থাকবে জানালেন অর্থমন্ত্রী। শিল্পকে বীমার আওতায় আনার আহ্বান খাদ্যমন্ত্রীর। আসসালামু আলাইকুম। দিগন্ত সংবাদে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ তৌহিদ। শুরুতেই ওশান আর্থ শিরোনাম। মিয়ানমারের সম্মতি পেলেই কুনমিং থেকে চট্টগ্রাম যোগাযোগ তৈরিতে একমত হয়েছে চীন ও বাংলাদেশ। তদারকির অভাবে বেশি শ্রমিক অসন্তোষ ঘটে, বাজার মূল্য বিবেচনায় নতুন বেতন কাঠামোর তাগিদ।
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের নামে সরকার পক্ষপাতমূলক আচরণ করছে, গয়েশ্বরের অভিযোগ। এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নে 24,000 কোটি টাকার এসএমই ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক। শুনছিলেন ওশান আর্থ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বর্তমান বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকদের নতুন বেতন কাঠামো তৈরির তাগিদ দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি। সংসদ ভবনে বৈঠক শেষে কমিটির সভাপতি মোহাম্মদ ইসরাফিল আলম আরও জানান, শুধুমাত্র পর্যবেক্ষণ ও পরিদর্শনের অভাবেই সবচেয়ে বেশি শ্রমিক অসন্তোষ ঘটে থাকে। আবু বকরের ক্যামেরায় বিস্তারিত নাহিদ শিউলি রিপোর্টে। নাহিদ শিউলি, দিগন্ত টেলিভিশন, ঢাকা। আইনের শাসন আর নীতি কথা বললেও সরকার দেশে বিদেশে নীতিহীনতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এই অভিযোগ করেন। আইনের শাসন প্রতিষ্ঠায় তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা না করে দায়ীদের বিচার দাবি করেন তিনি। বিস্তারিত জুনায়েদ আলী সাকির রিপোর্টে। দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এবং বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সহ সারা দেশে বিএনপি নেতাকর্মী। জুনায়েদ আলী সাকি, দিগন্ত টেলিভিশন, ঢাকা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে 24,000 কোটি টাকার এসএমই ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার সকালে বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান গভর্নর ডক্টর আতিউর রহমান। লক্ষ্য বাস্তবায়নে বেসরকারি ব্যাংকের সহায়তাও চেয়েছেন গভর্নর। মঞ্জুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আলমগীর হোসাইন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে আলমগীর হোসাইন, দিগন্ত টেলিভিশন, ঢাকা। দিগন্ত সংবাদে এবার নিচ্ছে আইএফআইসি ব্যাংক বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। সরকারকে নাজেহাল করতে বিরোধী দল নানামুখী চক্রান্তে নেমেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ। এবং জামাত নেতাদের বিরুদ্ধে মামলা, এই মামলা উদ্দেশ্যমূলক, জামাতের মন্তব্য। বিরতির পর স্বাগত দিগন্ত সংবাদে। বিএনপির সংসদে ফেরাকে স্বাগত জানিয়েছে ব্রিটেন সরকার। রবিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন ব্রিটিশ হাই কমিশনার স্টিফেন ইভান্স। ব্রিটিশ হাই কমিশনার আরও বলেন, বিএনপি সংসদে গিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করবে, এমনটাই আশা করছে ব্রিটেন। এ সময় বিএনপি সহ সভাপতি শমশের মুবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়া দুদেশের মধ্যে বিবাদমান বাণিজ্য বৈষম্য কমিয়ে আনার আহ্বান জানান। আরও একবার নিচ্ছি আইএফআইসি ব্যাংক বিরতি, ফিরে এসে থাকছে। আফগানিস্তানের হেলমান্দ ও খোস্ত প্রদেশে বোমা বিস্ফোরণে 12 জন নিহত, আহত 11। এবং মিরপুর টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ। বিরতির পর আরও একবার স্বাগত দিগন্ত সংবাদে। আফগানিস্তানের হেলমান্দ ও খোস্ত প্রদেশে বোমা বিস্ফোরণে অন্তত 12 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 11 জন। হতাহতরা সবাই বেসামরিক নাগরিক। হেলমান্দ প্রদেশে সেনাবাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে প্রথম হামলাটি চালানো হয়। আত্মঘাতী ওই হামলায় 10 জন মারা যায়। অন্যদিকে একই প্রদেশের গেরেশ জেলায় আরও একটি বিস্ফোরণে আহত হয় 7 জন। এছাড়া খোস্ত প্রদেশে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে 2 জন নিহত ও 4 জন আহত হয়। অধিকৃত পশ্চিম তীরের যে কোনো জায়গায় ইসরায়েলি বসতি স্থাপনকে অবৈধ বলে ঘোষণা করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সেই সাথে এ কাজ বন্ধ করার উপরও জোর দেন তিনি। পশ্চিম তীরের রামাল্লার কাছে ইহুদি বসতি স্থাপন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। জেরুজালেম, ফিলিস্তিন ও ইসরায়েল দু রাষ্ট্রেরই রাজধানী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাদের সাথে বৈঠক করতে বান কি মুন বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জর্জ মিচেলের ইসরায়েল সফরের কথা রয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে 2 ফিলিস্তিনি নিহত হয়েছে।
শনিবার থেকে শুরু হওয়া 3 দিনের কর্মবিরতির প্রথম দিন সফলভাবে শেষ হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ এয়ারওয়েজ কেবিন ক্রু ঐক্যজোট। তাদের মতে কর্মবিরতির প্রথম দিন প্রায় 80% কেবিন ক্রু এই কর্মসূচিতে অংশ নেয়। এদিন আকাশে ওড়েনি 250 পূর্ব নির্ধারিত ফ্লাইট। হিথ্রো বিমানবন্দরের কাছে প্রতিবাদ র্যালিতে অংশ নিয়েছে প্রায় 2 শতাধিক কেবিন ক্রু। এদিকে ভাড়া করা বিমান ও জরুরি ভিত্তিতে প্রশিক্ষিত জনবল দিয়ে প্রায় 65% যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে ব্যবস্থা নিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ। চাকরির নিশ্চয়তা ও বেতন বাড়ানোর দাবিতে গত 13 বছরের মধ্যে এই প্রথমবারের মতো কর্মবিরতি পালন করছে ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রুরা। খেলার খবরের মধ্য দিয়ে শেষ করছে দিগন্ত সংবাদ। তবে যাবার আগে ওশান আর্থ শিরোনামগুলো আরও একবার শেষ করছি দিগন্ত সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আন্দামানের দক্ষিণে নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ভারত মহাসাগরের লঘুচাপের সৃষ্টি হয়। এরপর চাপটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে। গতিবেগ ছিল ঘন্টায় 65 কিলোমিটার। জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার বাংলাদেশ সহ উপকূলবর্তী অঞ্চলগুলোকে সতর্ক করে দেয় ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত এই ভয়াল ঝোড়ো হাওয়া সম্পর্কে। নাম দেওয়া হয় ট্রপিক্যাল সাইক্লোন 06B বা সুপার সাইক্লোন সিডার। সাইক্লোনটি বঙ্গোপসাগরে এসে দ্রুত শক্তি সঞ্চয় করে অগ্রসর হতে থাকে উপকূলের দিকে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে উপকূলীয় এলাকায় সারাদিন ধরে চলে বৃষ্টিপাত। সাগরে নিখোঁজ হয় ট্রলার ও মাছ ধরার নৌকা। ঝোড়ো হাওয়ার গতিবেগ বৃদ্ধি পায় ঘন্টায় 211 কিলোমিটারের উপর। ক্যাটাগরি 4-এ উন্নীত হয়ে ভয়াবহ রূপ লাভ করে সুপার সাইক্লোন সিডার। তাণ্ডবলীলা চলে বাংলাদেশ, মিয়ানমার, ভারতের উপকূল জুড়ে। এরপর ভয়াল সেই 15 নভেম্বর 2007 সাইক্লোন সিডার 250 কিলোমিটার গতিতে অতিক্রম করে বাংলাদেশ। 9 ফুট থেকে 16 ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ে বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠির গ্রামের উপর। লণ্ডভণ্ড হয় বিস্তীর্ণ জনপদ। পুরো দেশে শুরু হয় বিদ্যুৎ বিপর্যয়। দুর্যোগে মা হারায় তার সন্তানকে, স্বামী হারায় তার স্ত্রীকে। এক রাতেই মারা যায় 4000 মানুষ। সাগরে হারিয়ে যায় 3000 জেলেসহ 500 মাছ ধরা নৌকা। 20 লাখ মানুষ হয়ে পড়ে গৃহহীন। ধ্বংস হয় 9,68,000 ঘরবাড়ি। নষ্ট হয় 2,10,000 হেক্টর ফসলের জমি। প্রায় 2,42,000 গৃহপালিত পশু মারা যায় এই ঝড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাগেরহাটের শরণখোলা উপজেলা। বিশেষজ্ঞদের মতে সুন্দরবনের যে ক্ষতি হয় তা পুষে উঠতে আরও 40 বছর প্রয়োজন। ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করা হয় 47 কোটি 20 লাখ মার্কিন ডলার। 1960 সালের পর থেকে 2007-এর সিডার পর্যন্ত এদেশে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির পরিমাণটা ছিল ভয়াবহ। জলবায়ু পরিবর্তনই এমন বিপর্যয়ের প্রধান কারণ বলে চিহ্নিত হয়েছে। আর তাই এর ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে $15,000 কোটি সহায়তা দরকার। সেই সাথে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এরপরও বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে ঘূর্ণিঝড় আইলা, নার্গিস। ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর। প্রশ্ন উঠেছে আমাদের দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিয়ে। মোহাম্মদ তৌহিদ, দিগন্ত নিউজ ডেস্ক। রাতভর অভিযান চালিয়ে লাভলেইনের আবেদিন কলোনি এবং রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদিয়া প্লাজার একটি ভবন থেকে প্রায় কোটি টাকার ভিওআইপি যন্ত্রপাতি আটক করেছে র্যাব। গ্রেফতার হন ব্যবসায়ী নাজিম উদ্দিন। তবে এসব ভিওআইপি যন্ত্রপাতি সরবরাহে মোবাইল অপারেটররা বড় ভূমিকা পালন করেন। মোবাইল অপারেটর যারা আছে ওরা ডিরেক্টলি না ইনডিরেক্টলি কিছু সাপোর্ট করে। মোবাইল ব্যবসার বিভিন্ন সরঞ্জামাদি ব্যাপারেও ওনার ভাষ্যমতে মোবাইল কোম্পানিগুলার ভিওআইপি সরঞ্জামগুলো সাপ্লাই দেওয়ার ব্যাপারে একটা বড় ভূমিকা রাখে। সমস্ত সেটআপ এবং তার বাসা থেকে যেটা পাওয়া গেছে সবকিছু মিলায় প্রায় কোটি টাকার কাছাকাছি চলে যাবে। বিমানপথে লাগেজ পার্টি ভিওআইপি সরঞ্জাম এনে থাকে। ইয়ার থেকে এই চিরাং এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট দিয়ে বিভিন্ন জনে এগুলি হ্যান্ড টু হ্যান্ড ব্যাগেজ নিয়ে আসে। এটা বিভিন্ন জনে নিয়ে আসে এগুলি করে। ভিওআইপি ব্যবসা অবৈধ হলেও চট্টগ্রামে প্রশাসনের সহযোগিতায় অবাধে এই ব্যবসা চলছে এমন অভিযোগ উঠেছে। মোহাম্মদ তৌহিদ, দিগন্ত নিউজ ডেস্ক।
ইতিহাস থেকে জানা যায় এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় 1702 খ্রিস্টাব্দে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে ঠিক যমুনার তীরে এই ঐতিহাসিক পুরাকীর্তিটি অবস্থিত। মনোমুগ্ধকর এই জমিদার বাড়িটিকে ঘিরে রয়েছে নানান কল্পকাহিনী, যা প্রতিনিয়ত আকর্ষণ করে আগত পর্যটকদের। আট একর জমির উপর অবস্থিত এই চমৎকার জমিদার বাড়িটিতে ছিল বিলাসবহুল অন্দরমহল, চাকচিক্যময় নাটমণ্ডল। ভবনের দক্ষিণে রয়েছে ভূগর্ভস্থ অন্ধকূপ। জমিদার বাড়ির সামনেই বিশাল পুকুরের সাথে রয়েছে শান বাঁধানো ঘাট, সাথেই ৮০ ফুট উচ্চতা বিশিষ্ট নবরত্ন মঠ। তবে জমিদার বাড়ির অধিকাংশই বেহাত হয়ে গেছে। আমাদের ঐতিহ্য সংরক্ষণ হবে এবং সেই সাথে বাংলাদেশ সরকার আর্থিক বিভিন্নভাবে লাভবান হবে। এই জন্য আমি সবার কাছে আবেদন করছি এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়। যমুনার স্রোত বিধৌত এই জমিদার বাড়িটি সরকারি আওতাভুক্ত হলেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। মোহাম্মদ তৌহিদ, দিগন্ত নিউজ ডেস্ক। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। কিংবা নদী কভু পান করে নাহি নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। এমন অনেক চমকপ্রদ কবিতার জন্মদাতা কবি রজনীকান্ত সেন। ১৯৪৫ সালে মৃত্যুর পর তার স্মৃতি সংরক্ষণে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তার সর্বশেষ স্মৃতি বসত বাড়িটিরও এখন জীর্ণ দশা। ১৯২৮ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই বাড়ির সামনে দাঁড়িয়ে কবি রজনীকান্ত সেনকে শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন, প্রাচীন যুগের স্বদেশী গানের স্রষ্টা, গীতিকার, সুরকার, তুমি আজও গানের মাঝে অমর হয়ে আছো। রজনীকান্ত সেন চলে গেছেন বহু আগেই, কিন্তু রয়ে গেছে তার স্মৃতি। বর্তমানে এই বাড়িতে সোনালী ব্যাংকের কার্যক্রম চললেও বাড়িটি সংস্কারে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। তিনি রাজশাহীতে বসেই ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তিনি দেশমূলক, দেশপ্রেমমূলক কবিতা লিখে জনগণকে উদ্বুদ্ধ করেছেন এবং এই কারণের জন্য এই কবির প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা থাকা উচিত। তার বসত যে ভিটাটা, সেটা হচ্ছে যে রাজশাহী এই যে আমাদের সিটি কর্পোরেশনের মধ্যে একেবারে মধ্যস্থানে সাহেব বাজারে, যেখানে রাজশাহী সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা রয়েছে, তার পাশেই তার বসত ভিটা। এই বসত ভিটা আজকে হয়তো ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়িয়েছে, কিন্তু এটা সংরক্ষণ করা উচিত। রজনীকান্ত সেনের বাড়িটি সংস্কারে প্রশাসন উদ্যোগ নেবে, এমনই প্রত্যাশা সংস্কৃত প্রেমীদের। মোহাম্মদ তৌহিদ, দিগন্ত নিউজ ডেস্ক।